চ্যাপ্টার ১৬৭ হোলি আর্টিফ্যাক্ট। ঠিক আছে, ক্রেস্টেড সেসেমির মাথা নাড়ল। সে সামনের দিকে ঝুঁকল। তাহলে হোলি আর্টিফ্যাক্টের ওপর হাত রেখে শপথ করো। কথা বলতে বলতে সে নিচু হয়ে তার পায়ের কাছে রাখা রূপালী স্যুটকেসটা তোলার জন্য ঝুঁকে পড়ল। হোলি আর্টিফ্যাক্ট, যে হোলি আর্টিফ্যাক্টের জন্য তুমি গডেসের তরবারি উপাধি পেয়েছ। ক্লাইন বেশ আগ্রহের সাথে ডিকনের কার্যকলাপ দেখতে লাগল। ক্রেস্টেড স্যুটকেসটা তার হাঁটুর ওপর রাখল, আর সাথে সাথে তার গাঢ় সবুজ চোখ দুটো কালো হয়ে গেল। সে তার হাত তুলল এবং তারপর নিচে চাপ দিল। বেহালার বাক্সের মতো দেখতে রূপালী স্যুটকেসটার ঢাকনাটা হঠাৎ জোয়ারের পানির মতো সরে গেল। একই সময়ে ক্লাইন অনুভব করল যে তার চারপাশের আলো যেন সামনের দিকে শোষিত হচ্ছে, যেন স্যুটকেসটা সব আলো শুষে নিচ্ছে। দেয়ালের ধ্রুপদী বাতির আলো আর স্যুটকেসের ভেতরে ঘুরপাক খাওয়া রূপালী আভা ছাড়া পুরো অ্যালকেমি ঘরটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। দৃশ্যটা দেখতে ভীষণ অদ্ভুত লাগছিল। খাট একটা তীক্ষ্ণ শব্দ করে ক্রেস্টেড সেসেমির স্যুটকেসটা খুলল, আর ভেতরে থাকা ধবধবে সাদা হাড়ের তলোয়ারটা বেরিয়ে এলো। হ্যাঁ, একটা হাড়ের তলোয়ার। তলোয়ারটা দেখার সাথে সাথেই ক্লাইন সহজাতভাবে বুঝতে পারল যে এটা মূলত হাড় দিয়ে তৈরি। ছোট্ট তলোয়ারটা ঘুটঘুটে অন্ধকার অ্যালকেমি ঘরে নিঃশব্দে এক বিশুদ্ধ সাদা আভা ছড়াচ্ছিল, যেন রাতের আকাশে ঝুলে থাকা এক চাঁদ অথবা ঝড়ের মাঝে দাঁড়িয়ে থাকা এক বাতিঘর। তলোয়ারটার ওপরের অংশে কোনো খুঁত আছে বলে মনে হচ্ছিল না, কিন্তু ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে যে তলোয়ারটার পৃষ্ঠদেশ বিভিন্ন প্রতীক ও চিহ্নের স্তরে ভরা। এই রহস্যময় নকশাগুলো একে অপরের সাথে জড়িয়ে গিয়ে তলোয়ারটার মূল শরীর তৈরি করেছে। ক্লাইন পবিত্র তলোয়ারটার দিকে তাকিয়ে হঠাৎ বুঝতে পারল যে সে চোখ ফেরাতে পারছে না। তার দৃষ্টি তলোয়ারটার দিকে আকৃষ্ট হচ্ছিল, আর তার বাদামি চোখ দুটো ধীরে ধীরে তাদের ঔজ্জ্বল্য হারাচ্ছিল। ক্রেস্টেড স্যুটকেসটা তুলে তলোয়ারটাকে তার আগের জায়গা থেকে সরিয়ে নিল। ক্লাইন সাথে সাথে তার ঘোর থেকে বেরিয়ে এলো এবং অবশেষে সেই দুঃস্বপ্ন থেকে নিজেকে মুক্ত করল যা থেকে সে আগে বের হতে পারছিল না। সে তার দৃষ্টি পাশে ফিরিয়ে গম্ভীরভাবে জিজ্ঞেস করল, রেভারেন্ড, আপনি কি চান আমি পবিত্র তলোয়ারটার ওপর আমার হাত রাখি? হ্যাঁ, এদিকে এসো। ক্রেস্টেটের কণ্ঠস্বরটা খুব সুরেলা ছিল, যেন সে কোনো ঘুম পাড়ানি গান গাইছে। ক্লাইন উঠে দাঁড়াল, তখনও পাশের দিকে তাকিয়ে ছোট ছোট পায়ে এগোতে লাগল। অন্ধকার থাকায় সে ডিকনের পা বা তার পুরানো চামড়ার বুট দেখতে পাচ্ছিল না। থামো, ক্রেস্টেড শান্তভাবে বলল। ক্লাইন সাথে সাথে থেমে গেল এবং সেখানেই দাঁড়িয়ে পড়ল। সে আর চোখে একবার ধবধবে সাদা হাড়ের তলোয়ারটার দিকে তাকাল, তারপর ভয়ে আবার দৃষ্টি সরিয়ে নিল। সেই এক পলকের দৃষ্টিতেই সে নিচু হয়ে তার ডান হাত বাড়িয়ে দিল এবং নির্ভুলভাবে পবিত্র তলোয়ারটার ওপর রাখল। একটা শীতল অনুভূতি তার চামড়া ভেদ করে মনে প্রবেশ করল। তার বিক্ষিপ্ত চিন্তা আর উদ্বেগের অনুভূতিগুলো সাথে সাথে শান্ত হয়ে গেল, যেন সে এক কোলাহলপূর্ণ গ্রামের ছাদে বসে আছে, ফসলের ঘ্রাণ নিচ্ছে আর মহাবিশ্বের সৌন্দর্য দেখছে। আমার সাথে সাথে বলো, ক্রেস্টেড গম্ভীরভাবে বলল। ঠিক আছে। ক্লাইন মাথা নাড়ল। তারপর সে ডিকনকে হার্মিজ ভাষায় বলতে শুনল, মহাবিশ্বের চেয়েও উচ্চে এবং অনন্তকালের চেয়েও চিরন্তন সেই এভারনাইট গডেস, আমি আমার আসল নামে এবং আমার আধ্যাত্মিকতার নামে তোমার কাছে শপথ করছি। আমি, ক্লাইন, এই মুহূর্ত থেকে অ্যাক্টিং মেথডের বিস্তারিত তথ্য এমন কাউকে জানাব না যে এটি সম্পর্কে আগে থেকে জানে না। যদি আমি এর বিরুদ্ধে যাই, তাহলে তুমি যে কোনো শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব। দয়া করে আমার এই শপথের সাক্ষী থেকো। ক্লাইন নিজেকে সামলে নিল এবং ডিকন সেসিমিরের দেখানো পথে হার্মিজ ভাষায় শপথ করল। তার আবছাভাবে মনে হল যে ধবধবে সাদা হাড়ের তলোয়ারটার মাধ্যমে তার সাথে অনেক দূরের কোনো সত্তার একটা সংযোগ স্থাপিত হয়েছে। ডান হাতটা সরিয়ে নেওয়ার পর সে তার বুকে একটা সিঁদুরে লাল চাঁদের চিহ্ন আঁকল। লেডির জয় হোক, লেডির জয় হোক। ক্রেস্টেড হেসে পতিলস্বরূপ মাথা নোয়াল। সাথে সাথে সে স্যুটকেসের ঢাকনা বন্ধ করে দিল এবং ডান হাত দিয়ে জোরে চাপ দিল। অন্ধকারটা সাথে সাথে আলোকিত হয়ে গেল, কারণ বাতির আলো আবারও পুরো ঘরটাকে ভরিয়ে দিল। ক্লাইন খেয়াল করল যে ডিকন সেসিমিরের কালো চোখ দুটো তাদের স্বাভাবিক কালচে সবুজ রঙে ফিরে এসেছে। সে তার চেয়ারে ফিরে গিয়ে ভ্রু কুঁচকাল। সে ধাঁধার মধ্যে পড়ে জিজ্ঞেস করল, অ্যাক্টিং মেথড? ক্রেস্টেড গলা পরিষ্কার করল। সরাসরি প্রশ্নের উত্তর না দিয়ে সে হেসে বলল, তোমার হয়তো কিছুটা বিভ্রান্ত লাগতে পারে এবং আমি যা বলতে যাচ্ছি তা তুমি বুঝতে পারবে না, কিন্তু আমি এর কারণ ব্যাখ্যা করতে পারব না, কারণ এর সাথে চার্চের গোপনীয়তা জড়িত। তুমি একজন আর্চ বিশপ বা উচ্চপদস্থ ডিকন হওয়ার পরেই কেবল জানার অধিকার পাবে। ক্লাইন সেসিমিরের দিকে তাকিয়ে মনে মনে কথাটা যোগ করল, সেসিমিরের বলার আগেই। তুমি কেবল তখনই জানার অনুমতি পাবে যখন তুমি চার্চের একজন মূল সদস্য হবে, যেমন একজন আর্চ বিশপ বা একজন উচ্চপদস্থ ডিকন। ক্রেস্টেড জোর দিয়ে বলল। ক্লাইন কঠোরভাবে মাথা নাড়ল। ক্রেস্টেড রূপালী স্যুটকেসটা আবার তার পায়ের কাছে রাখল এবং পা দুটো এঙ্গান করে বসল। সময়ের দীর্ঘ ইতিহাসে চার্চের প্রজন্ম থেকে প্রজন্মান্তরের প্রতিভাবান বেন্ডাররা ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি এড়ানোর একটা উপায় বের করেছে। আর এই পদ্ধতির মূল হল পোষণের নাম। এটা শুধু গুরুত্বপূর্ণই নয়,
এটাই মূল চাবিকাঠি। ক্লাইনের চিন্তাশীল মুখের দিকে তাকিয়ে ক্রেস্টেড বলতে লাগল, আমরা বুঝতে পেরেছি যে পোষণগুলোর নাম সবই একটা নির্দিষ্ট গোষ্ঠীর দিকে ইঙ্গিত করে এবং এই গোষ্ঠীর নিজস্ব পদ্ধতি আছে এবং তারা অনন্য উপায়ে কাজ করে। সহজ ভাষায় বলতে গেলে পোষণের নামের সাথে কিছু নিয়ম আসে, বিভিন্ন পোষণের জন্য বিভিন্ন নিয়ম। যখন আমরা কঠোরভাবে এই নিয়মগুলো মেনে চলি তখন নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। আমার একগুচ্ছ সিয়ার নীতির মতো ক্লায়েন্ট সুযোগ পেয়ে জিজ্ঞেস করল। এই ব্যাখ্যাটা আমি জাস্টিস আর হ্যাংডম্যানকে যতটা সহজ আর বোধগম্যভাবে দিয়েছিলাম ততটা নয়। ক্লায়েন্ট মনে মনে সমালোচনা করল। হ্যাঁ, ক্রেস্টেড একটা ইতিবাচক উত্তর দিল। যখন আমরা পোষণের নিয়মগুলো মেনে চলি তখন আমরা পোষণের নামে বর্ণিত গোষ্ঠীর মতো হয়ে উঠি। অন্য কথায়, আমরা সেই কাজটা অভিনয় করছি যেটার দিকে পোষণের নামটা ইঙ্গিত করে। এটাই হলো অ্যাক্টিং মেথড। তোমাকে মনে রাখতে হবে, প্রত্যেক ব্যক্তির আধ্যাত্মিকতা বিশেষ, অনন্য। যদিও মূল নিয়মগুলো একই পোষণ গ্রহণকারী সবাইকে মানতে হয়, তবুও সবসময় নিয়মের কিছু ভিন্নতা থাকে যা প্রত্যেক ব্যক্তির জন্য অনন্য হয়। তাই অন্যদের অভিজ্ঞতা কেবল পথপ্রদর্শক হিসেবে কাজ করতে পারে। এটা এমন একটা বিষয় যা আমি বুঝতে পারিনি। ক্লায়েন্ট আন্তরিকভাবে বলল, আমাকে জানানোর জন্য ধন্যবাদ, আমি এটা মনে রাখব। ক্রেস্টেড হাসল। এগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে জমানো অভিজ্ঞতা। অ্যাক্টিং মেথড ব্যবহার করার পর আমরা শুধু পোষণের ওপর দক্ষতা অর্জন করি না, আমরা এটাকে হজমও করি, ঠিক যেমন আমরা আমাদের খাবার হজম করি। যখন তুমি সত্যিই পোষণটা হজম করবে তখন তুমি এক অনন্য রহস্যময় অনুভূতি পাবে, বুঝেছ? আমি বুঝতে পেরেছি। হজম, এই শব্দটা খুব উপযুক্ত। ক্লায়েন্ট গভীর চিন্তার ভান করল। ক্রেস্টেড পদ্ধতিটা আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করার পর ক্লায়েন্ট তার কথাগুলো মেপে জিজ্ঞেস করল, রেভারেন্ড সেসেমির, যেহেতু পোষণের নামটা শুধু মূলই নয়, চাবিকাঠিও, তাহলে প্রথম বেন্ডাররা কিভাবে এগুলো পেয়েছিল? আমি শুনেছি যে এটা ব্লাসফেমি স্লেটে লেখা ছিল। হ্যাঁ, এটা সঠিক, ক্রেস্টেড অকপটে উত্তর দিল। কিন্তু ব্লাসফেমি স্লেট এ প্রাচীন নামগুলো খোদাই করা ছিল। আমরা আজ যে পোষণের নামগুলো ব্যবহার করি সেগুলো আংশিকভাবে ঐশ্বরিক প্রত্যাদেশ থেকে উদ্ভূত, কিছু আবার বেন্ডারদের নিজেদের অভিজ্ঞতা থেকেও সংকলিত হয়েছে। ক্লায়েন্ট ধীরে ধীরে মাথা নাড়ল। সে ঠোঁট চেপে জিজ্ঞেস করল, রেভারেন্ড সেসেমির, যেহেতু অ্যাক্টিং মেথড এত কার্যকর, তাহলে চার্চ কেন প্রত্যেক নাইটহককে এটা জানায় না? আমি বলেছি যে এটা চার্চের একটা গোপন বিষয়। তুমি যখন একজন আর্চবিশপ বা উচ্চপদস্থ ডিকন হবে তখন এর পেছনের কারণটা বুঝতে পারবে। ক্রেস্টেড অবিচলভাবে উত্তর দিল, ঠিক আছে, উপরে ফিরে যাও এবং বাকি নাইটহকদের এক এক করে নিচে আসতে বলো। আমাকে পরীক্ষার চূড়ান্ত ধাপটা সম্পন্ন করতে হবে। এটা কি ফ্রাই এবং অন্যদের অ্যাক্টিং মেথড প্রকাশ করা থেকে বিরত রাখার জন্য? ক্লায়েন্ট ভাবল। সে উঠে দাঁড়াল, তারপর নাইটহকদের শিষ্টাচার মেনে বিদায় জানাল। সে করিডোর পার হয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানিতে ফিরে এল। সে দেখল ডান বেসমেন্টের প্রবেশপথের কাছে পাইপ টানছে। একটা হাসির সাথে ক্লায়েন্ট নিজে থেকেই বলল, আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। হিজ গ্রেস আমাকে ফ্রাই এবং অন্যদের নিচে গিয়ে তার সাথে কথা বলার জন্য জানাতে বলেছেন। হ্যাঁ, এটাই শেষ ধাপ। তার মানে কোনো সমস্যা ছিল না। ডান তার পাইপটা সরিয়ে রাখল এবং বাকিদের খবরটা দেওয়ার জন্য বিনোদন কক্ষে গেল। ফ্রাই এবং শিকা যখন বেসমেন্টে ঢুকছিল তাদের দিকে তাকিয়ে ক্লায়েন্টের হঠাৎ কিছু মনে পড়ল। সে তাড়াহুড়ো করে বলল, ক্যাপ্টেন, আমাদের কি রয়্যাল যে চ্যানিস গেটে পাহারা দিচ্ছে আর লিওনার্ড যে অ্যাসাইলামের দায়িত্বে আছে তাদের আনতে হবে? ওহ, আর কেনলি যে ছুটিতে আছে। ডান জমে গেল এবং তার কপাল টিপল। আমি ভুলেই গিয়েছিলাম। সে এক মুহূর্ত থামল, তারপর হেসে ফেলল। কিন্তু ব্যাপারটা খুব জটিল হওয়ার কথা নয়। একজন উচ্চপদস্থ ডিকনের দ্বারা পরীক্ষা করানোর একটা সুবিধা হল যে হোলি ক্যাথেড্রালে টেলিগ্রাফ পাঠানোর বা গ্রামসঘ চিঠি আদান প্রদানের দরকার নেই। সে ঘটনাস্থলেই সিদ্ধান্ত নিতে পারে এবং ক্লাউন পোষণের ফর্মুলা আর মূল উপাদানগুলো তোমাকে দিয়ে দিতে পারে। এটা খুব একটা খারাপ নয়। ক্লায়েন্ট তার উত্তেজনা চেপে রাখতে পারল না। ১.৫ ঘণ্টা কেটে গেল। কেনলি যখন বিভ্রান্ত মুখে অ্যালকেমি ঘর থেকে বেরিয়ে এলো, ক্লায়েন্টকে আবারও নিচে ডাকা হল। সে আবার উচ্চপদস্থ ডিকন, গডেসের তরবারি, ক্রেস্টেড সেসিমিরের সাথে দেখা করল দ্বিতীয়বারের মতো। এবার সোনালি বাদামি চুল এবং কালচে সবুজ চোখের ডিকন বসেছিল না। সে সেখানে দাঁড়িয়েছিল আর বেসমেন্টের বাতাস তার কালো ট্রেঞ্চ কোটটাকে ওড়াচ্ছিল। ক্রেস্টেডের কলারগুলো খাড়া হয়ে দাঁড়িয়েছিল, তার চিবুকটা ছায়ার আড়ালে লুকিয়ে রেখেছিল। সে ক্লায়েন্টের দিকে তাকিয়ে হাসল। নাইটহক ক্লায়েন্ট মোরেত্তি, আমি গডেসের নামে ঘোষণা করছি যে তুমি হোলি ক্যাথেড্রালের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। অভিনন্দন। তোমার অবদানের জন্য তুমি এখনই সিকোয়েন্স ৮ বেন্ডার হওয়ার জন্য অগ্রসর হতে পারো।